গেল তখন শাসন করলো যে হিন্দুরা যারা যারা শাসন করলো তখন তারা এই মন্দির ব্যবস্থা তা এখান থেকে চলে আসে। তারপরে তোমার স্কুল কলেজের ব্যাপারটা চলে আসে এখানে। তখন এটার অনেক শিক্ষার থেকে অনেক ডেভেলপ হয় এটা। যদিও ইংরেজরা অনেক অত্যাচার করছে বা অনেক ইয়ে করছে, এইরকম এই 200 বছর রাজত্ব করছে তারা, কম কথা না। এই ছিল হলো ইতিহাসটা। ওখানে শিল্পকলার প্রসারটা ঘটে পরবর্তীতে। আমরা দেখি ইংরেজ আমলে কিছুটা হয়, আর তার পরবর্তীতে হিন্দু সমাজ যারা জানতে করছে এটা সময় হয়। আর ওইটারই চেঞ্জটা আসে আর একভাবে, সেটা হলো যখন ইয়ের আসে, ওই ইরাক ইরান থেকে যখন মুসলিম শাসনটা আসে, এটারও তোমার প্রসার ঘটে অন্য সাইডটা। যেমন তোমার মনে তুমি যদি খেয়াল করে দেখো যে এই তাদের রাজকীয় পোশাক এরকম, এই রাজাদের পোশাকে অলঙ্কার করা, এই যে তাজমহল দেখি আমরা এরকম এটা এই ধরনের। তো এটার ইয়েটা অন্যরকম। তো যাই হোক, স্থাপত্যের উন্নত তখন হয় বেশি। এটা ক্লাস কি চলছে? হ্যাঁ, আচ্ছা, যাই হোক, তার কিছু কারণ নেই, ক্লাস চলছে না এরকম। তো যাই হোক, ওই আমরা যেটা বলছিলাম যে তোমার ওই জয়নবের কথা, বা আমরা বলছিলাম যে ওই সময় ওই চারুকলার এটা শুরু হলো তার হাতে বাংলাদেশে এরকম। তো তারই পরবর্তীতে যখন পাকিস্তান এদেশ থেকে বিতাড়িত হয় বা চলে যায়, তখন আর্ট কলেজ তৈরি হয়। এখন আমরা যেটা শাহবাগে দেখি সেটাই আর্ট কলেজটা তৈরি হয়। তৈরি হওয়ার পরে এইটা প্রথম কয়েকজনকে নিয়ে জয়নুল আবেদিন ক্লাস শুরু করেন, এবং প্রথম সারির যে কয়জন শিল্পী আমরা বলতে পারি, আমি কয়জনের নাম বলবো, কিন্তু বেশি বলার না হলেও চলবে, তোমাদেরও পরীক্ষা এরকম অত লাগবে না। তোমার সেই প্রথম সারির যারা জয়নুল আবেদিনের ছাত্র যারা ছিল, শিল্পী মুর্তজা বশির, কায়েম চৌধুরী, তারপরে আব্দুর রাজ্জাক, তারপরে তোমার শফিউদ্দিন আহমেদ, তো এইরকম রফিকুল নবী, যারা বেশি একটু পরবর্তীতে নাম করছে আর কি করছে। তো এরা তখন শুধুমাত্র আর্ট কলেজটাই ছিল, এরকম নামে ছিল যে আর্ট কলেজ, এবং আর্ট কলেজ থেকে পাশ করে বেরিয়েছে, তার মানে ডিগ্রি পাস। সবাই বুঝে নিও, ডিগ্রি পাস। পরবর্তীতে শিল্পী রশিদ চৌধুরী, শিল্পী রশিদ চৌধুরীর বাড়ি কিন্তু আবার বলতে পারো যে আমাদের রাজবাড়ি। তো এখন শিল্পী রশিদ চৌধুরী দেখলেন যে এখান থেকে পাশ করে বেরোচ্ছে ঠিকই, কিন্তু এরা তো উচ্চতর ডিগ্রি নিতে পারছে না। তখন উনি করলেন কি, চট্টগ্রাম ইউনিভার্সিটিতে গিয়ে আর্ট ফ্যাকাল্টি খুললেন। তো ওনার সাথে তখন তৎকালীন মন্ত্রীদের যে জানাশোনা ছিল, পরিচয় ছিল, ওইভাবে সুবিধা ছিল। তো নিয়ে উনি আর্ট কলেজ, আর্ট ইনস্টিটিউট তৈরি করলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, আর চট্টগ্রাম আর্ট কলেজ তৈরি করলেন। আর ঢাকারটা তখন হয়ে গেল হলো আর্ট ইনস্টিটিউট। আর্ট ইনস্টিটিউট তৈরি করলে পরে এখানে অনার্স পাস, এটা ইয়ে হয়ে গেল। এখানে অনার্স পাস করলো, কিন্তু মাস্টার্স করলো কোথায়? ওই চট্টগ্রাম ইউনিভার্সিটি যাওয়া লাগবে মাস্টার্স করতে গেলে। এই ব্যাপারটা ইতিহাসটা ক্লিয়ার বুঝতে পারছি যে এখানে করলো আর্ট কলেজ। অনার্স মাস্টার্স ছিল তো এই আর্ট, হ্যাঁ ছিল, সে থাকবে না কেন? ইউনিভার্সিটিগুলো, ঢাকা ইউনিভার্সিটি অনার্স মাস্টার্স ছিল না? আর এত আগে তো না, তোমার 15 বছর আগে ছিল না? অবশ্যই ছিল। তো এখন এটা করলো ইনস্টিটিউট। আর তারও আগে করলো রশিদ চৌধুরী, হলো আর্ট ফ্যাকাল্টি করলো হলো ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি আর্ট ফ্যাকাল্টি মানেই তো তোমার অনার্স। ওদিক করলো আর্ট কলেজ চট্টগ্রাম। এইভাবে হলো এই চারুকলার প্রসারটা আসলো। এই আর পরবর্তী যে আগের যে জয়নুল আবেদিনের ছাত্ররা যারা ছিল, তারাই কিন্তু টিচার হয়ে আসলো। ওই ডিপার্টমেন্টের টিচার হলেন, এই আবার ঢাকাতে টিচার, হ্যাঁ টিচার হয়ে গেল।
তার আন্ডারে পরবর্তীতে একটা ক্লাস ছাত্ররা বেরিয়ে যেতে পারে। তো এই হলো এই অবস্থা। এখন আসো যে আমরা এরা তো করলো এরকম, এখন আমাদের শিল্পকলার পোশাক কোন দিক দিয়ে আগাবে, কোন দিক দিয়ে আগাবে। একটা আগানো হলো যে এখান থেকে যারা শিখছে এটা তো আছে, আর আমাদের সাথে জড়িত হলেও কীভাবে কিছু জিনিস, যেমন আমাদের বিভিন্ন পর্ব আছে না, পর্বপালন আছে না, যেমন মুসলিমদের আছে তোমার ঈদ, দুটো ঈদ আছে, হিন্দুদের আছে বিভিন্ন পূজা এতে আছে, আবার আছে এই যে বৈশাখী মেলা এরকম আছে। এইরকম তো অনেক পর্ব আমাদের দেশে আছে, বিভিন্ন পর্বে বিভিন্ন অনুষ্ঠান। এই অনুষ্ঠানে যে বিভিন্ন জিনিস তৈরি করে নিয়ে বিক্রি করা বা জিনিস তৈরি করা, এইটা কিন্তু প্রসার ঘটে এই শিল্পীদের দ্বারা। এর পরবর্তীতে চলে আসে এক এক করে চলে আসে তোমার কুটির শিল্প। এই কুটির শিল্পে কীভাবে আসে, এটা সাধারণভাবে তৈরি করতো কি মাছ আনা নেওয়া করবে, এটা বলে খালে দিয়ে বাঁশের তৈরি মাছ আনা নেওয়া করে, এরকম নকশা ডিজাইন করছে। কিন্তু যখন যেটা নকশা করে তৈরি করা হলো সেটাই তখন শিল্প আকারে ধারণ, মানে শিল্প আকারে হলো যে এটা তো আমি ব্যবহার করবো কি, এটা তো ঘরে রাখা যায়, ঝুলায় রাখা যায়, এরকম। তো এই বাঁশ বেতের কাজগুলোও ওইভাবে চলে আসে, তারপরে এই মাটির কাজগুলো ওইভাবে চলে আসে। এই যে শিল্পীদের কাছ থেকে আস্তে আস্তে নকশা ডিজাইন ছড়ায় গেল। এখন আসলে যে যারা লেখাপড়া করে তাদের মধ্যে কি শিল্পীরা ছিল না, তার মধ্যে জ্বলন্ত উদাহরণ তোমার সুলতান, এস.এম. সুলতান জলজান্ত উদাহরণ একজন, আরও কয়েকজন আছে, তার মধ্যে জলজান্ত উদাহরণ এস.এম. সুলতান। এস.এম. সুলতান নিজের মতো করে নিজের করে নিজের জয়নবীদের মতো যে নিজে ছবি আঁকছে। উনি কিন্তু জয়নবীদের ছাত্র না, তোমার জানা থাকা দরকার, উনি কিন্তু জয়নবীদের ছাত্র না। উনি নিজের থেকেই নিজের ছবি আঁকা শিখছেন এবং ওনার ছবির সম্বন্ধে সামান্য একটা আমি এক মিনিটে বলি, এক সেকেন্ডে বলি যে ওনার ছবির যে মানসিক ফিগার করে খুব দেহি, হেভি দেহি, অর্থাৎ মাসল বডি। তো উনি ব্যাখ্যা করছেন এইভাবে যে আমি আমার কৃষকরে আমি আমার বর্তমানে যা আছে কৃষক অবস্থা, না খেয়ে না দেওয়া কৃষক, সুখ না খেয়ে এটা বোঝা নিতে পারে না, আমি এই চোখে দেখি, আমি দেখি কৃষকদের অনেক শক্তিশালী দেখি, এই কৃষকগুলি অনেক শক্তিশালী, নাইলে আমার দেশে এত সুন্দর ফসল হয়। মানে এই মানসিকতা এটা কিন্তু তোমাদের বলতে আছে এবং তোমাদের প্রশ্ন অনুযায়ী লিখতে হবে, এটা মাথায় দেবে। আমি কিন্তু দেখবো তুমি আমি কথা বলছি ঠিকই, কিন্তু আমার মাথায় আছে যে তোমাদের প্রশ্ন কীভাবে হবে, তোমরা লিখবা কীভাবে, তোমরা নাম্বার পাবা কীভাবে, এটা কিন্তু মাথায় আমার আছে। আমি যদি গল্প করে গেলে পড়ায় গেলে তো হবে, এর সাথে তোর ওইটার মিল আছে যে কীভাবে প্রশ্ন আসবে, কীভাবে আমি উত্তর দিব, এরকম, আর কতটুকু পরিমাণ লিখবো, কোন প্রশ্নের উত্তর কতটুকু দিব, এগুলো মাথায় রাখতে হবে। তো যাই হোক, ওই এস.এম. সুলতান সম্পর্কে প্রশ্ন আসবে তোমাদের। এই এখন দেখো যে আমরা তাহলে শিল্পের আমরা এখানে চারুকলার প্রশ্নটা পেলাম এরকম। তো তখন ওই টাইমটা কী ছিল, ওই যে বললাম যে চারুকলা কলেজ একটা, মানে চট্টগ্রাম আর্ট কলেজ, ওইদিকে হলো ইউনিভার্সিটি আর্ট ফ্যাকাল্টি, এদিকে হলো ঢাকা আর্ট ইনস্টিটিউট, এর মাঝে একটা গ্যাপ যায়। পরবর্তীতে ইউনিভার্সিটিগুলোতে মানে বা এমনিতে এই এলাকা ভিত্তিক কলেজ করা, তার মধ্যে একটা ছিল খুলনা আর্ট কলেজ, ওইটা পরবর্তীতে খুলনা ইউনিভার্সিটি নিয়ে যায়। আচ্ছা, এরপরে ছিল রাজশাহী আর্ট কলেজ, রাজশাহী ইনস্টিটিউট, ওইটা হয়ে যায়, এইভাবে হয়ে যায় এই ধরনের। তারপরে তোমার ময়মনসিংহে জনের সংগ্রহশালা যেটা আছে, ময়মনসিংহে তোমার আর্ট কলেজ তৈরি হয় এবং সেটা এখন তোমার ইউনিভার্সিটি আন্ডারে আছে। এই বেসরকারিভাবেও আছে, আর্ট কলেজ আছে এখন বর্তমানে, বেসরকারিভাবেও আছে। যাই হোক, শিল্পের চর্চাটা এভাবে আছে। জয়নবীদের বললেন কি যে
দেখলেন যে শুধু ছবি আঁকলে তো হবে না। আমাদের দেশের উন্নতি বা আমাদের দেশের এই শিল্প চর্চার যে আমাদের সে নীতি যেটা, এইটা কীভাবে বিদেশে ইয়ে করা যায়, প্রচার করা যায়, কীভাবে এদের ইয়ে করা যায়। তো এইটা দেখে উনি করলেন কি, ওই নকশিকাঁথার উপরে জোর দিলেন খুব বেশি। জয়নাল নকশিকাঁথার উপরে জোর দেওয়ার কারণে কী হলো, তোমার ওই ইয়েতে ঢাকা সোনারগাঁতে উনি এই ইয়ে করলেন, প্রতিষ্ঠান করলেন, যেটা তোমার নকশি কাঁথা শুধু না, মানে তোমার এই কী বলে এটারে, এই গ্রামীণ যত ইয়ে আছে, সেটা মাটির কাজ হোক, সাংস্কৃতিক কাজ হোক, হস্তশিল্প হোক, কুটির শিল্প হোক, সব কিছু দিয়ে মোটামুটি সম্প্রসারণ বা মোটামুটি একটা মানে শিক্ষার একটা ব্যবস্থা। এই একটাই আমরা দেখি। পরবর্তীতে যারা বিভিন্ন ব্যবসায়ীরা, এরা দেখলো যে বিদেশে তো এটা ব্যাপক চাহিদা, এই কাঁথা, নকশি কাঁথা তো ব্যাপক চাহিদা। পরবর্তীতে গ্রামের থেকে তৈরি করে নিয়ে এসে এরা শহরে করে এটা তারা বাইরে বিক্রি করে যাচ্ছে। এটা কিন্তু আরো পরে, মানে এখন আধুনিক কালে পরে, এখন তো ছড়াই গেছে আরো অনেক। আবার এখন অন্যান্য কলেজের সাথেও কিন্তু তোমার কিছু জিনিস জড়াই গেছে, যেমন ফ্যাশন ডিজাইন। আগে ছিল না। আগে আর্ট কলেজে মানে মুসলিমের কয়টা সাবজেক্ট ছিল আর্ট কলেজে, তো তার ভিতরে ওই যেমন ফ্যাশন ডিজাইনটা ছিল, এখন কিন্তু অনেক চলে আসছে। এখন কম্পিউটার ডিজাইন চলে আসছে, এখন আধুনিক কালে এসে আমরা কিন্তু একদম শেষের দিকে চলে আসলাম, আলোচনার শেষের দিকে চলে আসলাম। এই তো তখন দেখা গেছে কি যে ওই এখন কম্পিটিশন যত হয় তত কিন্তু এটার উন্নতি ঘটে। কম্পিটিশন অর্থ উন্নতি ঘটে না, যে আমি উন্নতি করবো কীভাবে, যখনই প্রতিযোগিতা আসবে তখনই সেটার উন্নতি চলে আসে। যাই হোক, এখন তো এটা খুব কম্পিটিশন, আর এখন ভর্তি হওয়াটা আরো কঠিন। তখন দেখে দেখে ভর্তি করছে, আর এখন মানে অনেক কিছু জানার পরেও ভর্তি দিতে হয়, চান্স পায়। রাজশাহী বলো, ঢাকা বলো, বিভিন্ন জায়গায় বলো, চান্স খুব কম সংখ্যক চান্স। কারণ এটার একটা সাইড আছে, আমাদের ব্যাড সাইড বলবো আমরা, পপুলেশন অনেক বেশি, তাই না? আমার সিট আছে ধরো তোমার 50টা 60টা সিট আছে, আর এই সিটের এগেনস্টে পরীক্ষা দিল 10,000 20,000 বা 50,000 পরীক্ষা দিল, তাহলে এখানে নেবে কয়জন? ওই 1000-এ একজন। তো এই জন্যেই সব সেক্টরের কথাই কি করে এখন এই অবস্থাটা। যাই হোক, আমার কথা হলো যে এটার চর্চা দিন দিন বাড়ছে, আর এইটা কিন্তু এখন দেখা যায় প্রতিটা জেলায় শিল্পকলা তৈরি হয়ে গেছে, শীর্ষ একাডেমি তৈরি হয়ে গেছে গভর্নমেন্টে। এখন সেখানে বাচ্চাদের ভর্তি করা হচ্ছে, সেখান থেকে বাচ্চারা শিখছে। আবার সেইটা হাই স্কুল পর্যায়ে গেছে, যদিও আপাতত হাই স্কুলে এটা ভর্তির নাম্বার দিচ্ছে না, কিন্তু এটা ব্যবস্থা আছে এরকম। তখন আবার এখন গভর্নমেন্ট চিন্তা করছে, এই যে তোমরা আজকে যে ক্লাসটা করছো, তোমরা এখানে কী করছো, তোমরা সার্টিফিকেট দিতে আসছো, এটা নিয়ে গিয়ে গভর্নমেন্ট কী করবে? গভর্নমেন্ট বেসরকারি যত স্কুল আছে, ইনস্টিটিউট আছে, বা এই যে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আছে, সব জায়গাতেই আর্টের টিচার দরকার। তোমাদের থেকেই কিন্তু তোমরা আবার ঢুকে যাবে। এই জন্যই তোমাদের বলে কি, যে তোমরা থিওরিটিক্যাল তো কিছু জানলে, সবচেয়ে মেইন হলো প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যালটা তোমাদের কিছু জানতে হবে, শিখতে হবে। এই আমি যেটুকু শেখালাম, অল্প একটু শেখালাম, ওই একটু বেসিক ধরালাম, ওইটুকু শেখালাম, আরও অনেক শিখতে হবে। এবং শেখার রাস্তা হলো দুটো আছে, একটা হলো সরাসরি টিচারের কাছ থেকে শেখা, আর হলো তুমি মোবাইল থেকে নাও, নিয়ে শেখো। পরবর্তী তোমার পরিচিত কাউকে দিয়ে দেখায় যে আমার বলে ঠিক আছে কিনা, বা ভুল ঠিক আছে, যে ভুলটা বলে পরে স্যার দেখায়। তো যাই হোক, তো এই হলো মোটামুটি আমাদের এই বাংলাদেশের এই চারুকলার ইতিহাস প্লাস বর্তমানে অবস্থাটা। এই এখন আসলে যে
তোমাদের এর উপর থেকে তো শর্ট প্রশ্ন তো আসবেই, আবার এই যে ইয়ের প্রশ্ন আসবে, যেটা 5 নাম্বার না, 5 নাম্বার জানো, এটা 5 নাম্বারের প্রশ্ন আছে জানো, শর্ট প্রশ্ন তো আছে, এক করে আছে, 2 করে আছে, 5 করে আছে, সব বা 3 করে থাকতে পারে। যেটা 3 করে আছে তার জন্য কি কতগুলো লিখতে হবে, আর যেটা 5 করে আছে তার জন্য কতগুলো লিখতে হবে, অবশ্যই বেশি লিখতে হবে, অবশ্যই বেশি জানতে হবে। এইরকম 5 করে যদি থাকে তখন সেখানে তোমাকে অবশ্যই বেশি লিখতে হবে, এইরকম। আর তার প্রশ্ন বেশি কম থাকবে, হয়তো 2-3টা প্রশ্ন থাকতে পারে। আর যে 3 করে থাকলে হয়তো আর 7-8টা প্রশ্ন থাকতে পারে, 6-7টা প্রশ্ন। আর 1 করে থাকলে পরে হয়তো তোমার 20টা প্রশ্ন, 50টা প্রশ্ন থাকতে পারে। এটা তোমার ওই এটা দেখলে পরে বুঝতে হবে, আগের প্রশ্নগুলো দেখলে পরে বুঝতে হবে। তো যাই থাক, আমার যদি জানা থাকে যে আমি বাংলাদেশ চ্যাপ্টারটা ভালো জানি, মোটামুটি জানি, তাহলে আমার যেখান থেকে যে প্রশ্ন আসুন না কেন আমি সেটা লিখতে পারি। শুধু তোমাদের মনে রাখার ব্যাপারটা হলে একটা জিনিস, সেটা হলো যে তোমাদের সনটা যেন ভুল না হয়, তাহলে কিন্তু এটা কাটাকাটি, এটা মাথায় রাখতে হবে, এটা খুব কেয়ারফুলি করে মাথায় রাখতে হবে। এই সনগুলো কয়েকটা জায়গাতেই ভালো ভালো হয়ে আছে, যেমন ক্ষেত্রে সনগুলো তো খুবই কেয়ারফুলি করে শিখতে হবে, যাতে মনে থাকে। আমরা শুধু ওইটুকু জানি যে 1971 সালে বাংলাদেশের যুদ্ধ হয়েছে, এইটা জানি, তাই না? এখন কি এটা আমরা করতে পারবো যে দুর্ভিক্ষ কোন সময় আছে? 70-এ। 1770 কি সাল? 1770 সাল ইংরেজি। আর বাংলায় হয়েছে 1176 দুর্ভিক্ষ হয়েছিল। আমি দুর্ভিক্ষের কথা বলছি না, আমি দুর্ভিক্ষ বলছি যে 1970-এর 69-এর দুর্ভিক্ষ। 1100 আসবে থেকে কি বলে? 1100 আসে থেকে, এটা তুমি একটা খেয়াল করো। তোমার কি 800 বছর আগে জন্মদিন আসছিল? তুমি বোঝো না, এটা সব অনুষ্ঠানের কথা হচ্ছে না। 76-এর মনন্তর হয়েছিল একটা, আমি বলছি যে এটা 19 সালের কথা হচ্ছে না। আর এখন যাচ্ছে কত? 25, তাই না? কয় বছর আগে? 5 কি বলে? 19 আর 25 কত ডিফারেন্স? 19 সাল, 1 বছর করে সাল চেঞ্জ হচ্ছে না? হ্যাঁ, তো 19 সাল থেকে হলো 20, 21, 22, 23, 24, 25, 6 বছর। 19 সাল, 19 সাল বলতে মানে কি যে 1919, 1920, 1921, আর এরা চলে আসছে 2000 না, আমরা 2000 চলে আসছি না, তাহলে আমরা 2000 চলে আসছি। এখন তুমি মন করো ওখান থেকে 1970 থেকে 2005 পর্যন্ত কয় বছর? 70 থেকে 2000 পর্যন্ত 30 বছর, 30 বছর, তাহলে 2000 হয়ে গেল। আর এই 25 বছর, 23 আর 25, এই 50 বছর আগের কথা। ও বলতেছে তোমার 800-900 বছর আগে। কি ক্লিয়ার হয়েছে এখন? কি ব্যাপারটা বসে হয়েছে এখন যে ওইরকম না, সেটা দেখতে হবে তোমার হলো যে 1970-এর মানে 69-এর দুর্ভিক্ষ, এটা মানে তোমার পরিষ্কার করে সেই সময়কার যে 1970 সেই